হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ক্লাস 12-এর বায়োলজির প্রথম চ্যাপ্টার জীবের জনন নিয়ে আলোচনা করছিলাম। আগের ক্লাসে আমাদের অঙ্গজ জনন কিন্তু কমপ্লিট হয়েছে। আজ আমরা পড়ব সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ কি যৌন জনন। দেখো, আমি প্রথম দিনে কি বলেছিলাম, যৌন জননের জন্য কটা জনিত্রী লাগে? দুটি। তাহলে কি দুটি জনিত্রী জীবের প্রয়োজন। দেখো, সেই দুটি জনিত্রী জীব কী হবে? একটা আসবে কি মেল আর একটা ফিমেল। দেখো ব্যাপারটা এবার। আচ্ছা, মেলের দেহে কি উৎপন্ন হবে? স্পার্ম, অর্থাৎ কি শুক্রাণু। আর ফিমেলের দেহে কি উৎপন্ন হলো? এগ, কি বলে ডিম্বাণু। তাহলে দেখো কি বললাম, দুটি জনিত্রী জীবের প্রয়োজন, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। মেল অর্গানিজম আর ফিমেল অর্গানিজম। মেলের দেহে কি উৎপন্ন হলো? শুক্রাণু, স্পার্ম। আর ফিমেলের দেহে এগ বা ডিম্বাণু। আচ্ছা, এই স্পার্ম আর এগ এগুলো কি? এগুলোই হলো কি গ্যামেট। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা কি বলবো? গ্যামেট উৎপন্ন হবে। এই যে দেখো, এটাও গ্যামেট, এটাও গ্যামেট, তাহলে গ্যামেট উৎপন্ন হলো। তারপর কি হবে? এই যে স্পার্ম আর এই যে এগ ফার্টিলাইজ করবে। ফার্টিলাইজ করে কি করবে? জাইগোট। দেখো, স্পার্ম আর এগ দুটো ফার্টিলাইজ করলো, করে কি করলো? জাইগোট উৎপন্ন করলো। তৃতীয় নম্বর কি বলবো? দেখো, যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে সবসময় কি হবে? গ্যামেটের ফিউশন হবে, মানে গ্যামেটটা কি হবে? ফার্টিলাইজ করবে। গ্যামেটের ফিউশন। বোঝা গেল তাহলে? তাহলে দেখো, তিনটে বৈশিষ্ট্য। একটা কি? দুটো জনিত্রী জীবের প্রয়োজন, একটা মেল আর একটা হচ্ছে ফিমেল। মেলের দেহে হবে স্পার্ম আর ফিমেলের দেহে হবে এগ। এই যে হলো স্পার্ম আর এগ, এটাই হলো কি গ্যামেট। তাহলে দ্বিতীয় হয়ে গেল কি গ্যামেট উৎপন্ন হবে। তৃতীয় কি? এই যে স্পার্ম অ্যান্ড এগ কী হবে? ফার্টিলাইজ করবে। তার মানে কি গ্যামেটের ফিউশন হবে। এই তিনটে বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে। আর একটা ব্যাপার একটু বলে দিই। দেখো, এখানে আমি কি বলেছি? দুটি জনিত্রী জীবের প্রয়োজন। সাধারণত কিন্তু দুটিই জনিত্রী জীবের প্রয়োজন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম ফিতাকৃমি। ফিতাকৃমির কথা কি বলেছিলাম? ফিতাকৃমি, ওদের দেহে কিন্তু মেল অ্যান্ড ফিমেল দুটো সেক্স অর্গানই কিন্তু উপস্থিত। তাহলে কি দেখো, মেল রিপ্রোডাক্টিভ পার্ট থেকে কি উৎপন্ন হবে? স্পার্ম। অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থেকে এগ উৎপন্ন হবে। সেই যে ওদের যে স্পার্ম অ্যান্ড এগ, প্রত্যেকটা স্পার্ম প্রত্যেকটা এগে কী করবে? ফার্টিলাইজ করবে। এইভাবে কিন্তু ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন হয়। তাহলে বোঝা গেল? চলো এটা মুছে দিচ্ছি। তাহলে বোঝা গেল সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে বৈশিষ্ট্যগুলো। চলো এবার আমরা আসি ঘটনাস্থল। কোথায় ঘটে? দেখো, এটা কিন্তু উন্নত যে কোনো জীব, উন্নত জীব দেহে, আবার কিছু কিছু অনুন্নত জীবদেহেও কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে। দেখো, তাহলে কিছু উন্নত জীবদেহেও কিন্তু যৌন জনন ঘটে আর অনুন্নত জীবদেহেও কিন্তু যৌন জনন ঘটে। যে কোনো উন্নত জীবদেহ কিন্তু ডিপ্লয়েড হয়। ডিপ্লয়েড, টুইন, ডিপ্লয়েড। আর অনুন্নত যারা, যেমন কিছু অ্যালগি, ক্লামাইডোমোনাসের কথাই বলো, তারা কি হয়? হ্যাপ্লয়েড হয়। তাদের থ্যালাসটা কি হয়? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। যে কোনো উন্নত জীবদেহ কিন্তু ডিপ্লয়েড হয়। আর যারা অনুন্নত, যেমন মিউকর বলতে পারো বা প্যারামেসিয়াম, এরা তো অনুন্নত, এদেরও কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে। চলো, আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা যদি প্রকারভেদ করি, প্রকারভেদ দুটো প্রকারের মাধ্যমে কিন্তু হয়। একটা হচ্ছে সিনগ্যামি, আর একটা হলো কি কনজুগেশন বা সংযুক্তি পদ্ধতি। এটাকে আমি তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রি ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশন মানে কি? নিষেকের আগে, বাংলায় লিখে দিই, নিষেকের আগে। একটা হলো ফার্টিলাইজেশন, নিষেক। আর একটা হলো পোস্ট ফার্টিলাইজেশন। পোস্ট ফার্টিলাইজেশন মানে কি? নিষেকের পর।
দেখো তাহলে তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে। একটা হচ্ছে নিষেকের আগে, সেটাকে আমরা বলি ফার্টিলাইজেশন, একটা ফার্টিলাইজেশন আর পোস্ট ফার্টিলাইজেশন। এবার আমরা আসি প্রি ফার্টিলাইজেশন। দেখো নিষেকের আগে কি উৎপন্ন হবে, নিশ্চয়ই তোমরা জানো, গ্যামেট উৎপন্ন হবে। নিষেক হতে গ্যামেট দরকার, তাহলে নিষেকের আগে কি হবে, গ্যামেট উৎপন্ন হবে। সেই ঘটনাকে আমরা কি বলি, গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস বা গ্যামেট উৎপাদন, লিখতে পারো কি গ্যামেটোজেনেসিস বা গ্যামেট উৎপাদন। এবার দেখো এই গ্যামেট কিভাবে উৎপন্ন হয়, বলেছিলাম মেল ফিমেল। দেখো মেল বডিতে কি থাকে, মেল কি হয়, ডিপ্লয়েড হয় না, ফিমেলও ডিপ্লয়েড হয়। এটা উন্নতদের কথা বলছি আমি। এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু উন্নত, যারা উন্নত জীব তাদের। দেখো মেল টুইন ফিমেল টুইন, মেলের কি থাকে, শুক্রাশয় থাকে, শুক্রাশয়, এটাও টুইন। আর ফিমেলে ডিম্বাশয়, ডিম্বাশয়, এটাও কিন্তু টুইন, টুইন, এটাও টুইন। দেখো এবার এই শুক্রাশয় থেকে কি উৎপন্ন হবে, মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু, শুক্রাণু, মিয়োসিস। কি ডিভিশন হলো তাহলে এখানে, মিয়োসিস, মনে রাখো এখানটা মিয়োসিস। মিয়োসিসকে কি বলা হয়, হ্রাস বিভাজন। কারণ কি, ক্রোমোসোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে যায়। তাহলে দেখো এখানে 2n ছিল, শুক্রাণু কি হয়ে যাবে, n। ডিম্বাশয়ের ক্ষেত্রেও কি হবে, ডিম্বাশয় থেকে মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হবে, ডিম্বাণু, ডিম্বাণু, যেটাও কি n। কারণ কি, মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হচ্ছে, ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। দেখো দুটো গ্যামেট হয়ে গেল। তাহলে গ্যামেটোজেনেসিস, উন্নত জীব তাদের কিভাবে হয় বোঝা গেল। তাহলে বোঝা গেল কি, মেল বডি ছিল, মেল বডির মধ্যে কি আছে, শুক্রাশয় আছে, আর ফিমেল বডির মধ্যে কি আছে, ডিম্বাশয় আছে। দুটোই কিন্তু 2n ছিল। এবার মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হলো, এই 2n থেকে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হলো, আর দেখো ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হলো। এটা হলো উন্নত। এবার যারা অনুন্নত তাদের ক্ষেত্রে আসি, চলো তাদের ক্ষেত্রে কীভাবে গ্যামেট উৎপাদন হয়। অনুন্নত, ধরো কিছু অ্যালগি আছে, ক্লামাইডোমোনাসের কথাই বলছি, ক্লামাইডোমোনাস, ওদের কিন্তু যে থ্যালাসের যে ক্রোমোসোম সেটা কিন্তু n, ওরা কিন্তু হ্যাপ্লয়েড। দেখো তাহলে ওদের কিভাবে গ্যামেট উৎপন্ন হবে, দেখো ওদের কিন্তু গ্যামেট যে উৎপন্ন হবে ওটা হবে মাইটোসিসের মাধ্যমে। মাইটোসিস, মাইটোসিসকে কি বলা হয়, মাইটোসিসকে কি বলা হয়, মাইটোসিস হলো সমবিভাজন। দেখো ওদের হচ্ছে মাইটোসিসের মাধ্যমে, দেখে নাও মাইটোসিসের মাধ্যমে কিন্তু ওদের গ্যামেট উৎপন্ন হবে। গ্যামেটটা যে উৎপন্ন হবে ওটাও কিন্তু n। গ্যামেট, বোঝা গেল। এটা হলো অনুন্নত যারা তাদের, ওদের কিন্তু মাইটোসিসের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হবে। তাহলে বোঝা গেল তোমার নিষেকের আগে কি হয়, গ্যামেটোজেনেসিস কিভাবে হচ্ছে, যারা অনুন্নত তাদের কিভাবে হচ্ছে, যারা উন্নত তাদের কিভাবে হচ্ছে। চলো এবার আমি এটা মুছছি। চলো গ্যামেট উৎপন্ন হয়ে গেল, এবার সেটাকে কি করতে হবে, ফার্টিলাইজেশন করতে হবে। চলো দেখো এই যে ফার্টিলাইজেশন, এটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো এক্সটার্নাল ফার্টিলাইজেশন, এক্সটার্নাল, আর একটি হলো ইন্টারনাল। চলো এক্সটার্নাল মানে কি, বহির্নিষেক, বহির্নিষেক। আর ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে কি, অন্তঃনিষেক। চলো এবার আমরা দেখি বহির্নিষেক কি আর অন্তঃনিষেক কি। বহি মানে বুঝতেই পারছো বাইরে। তো দেখো এই ক্ষেত্রে কি হয়, যে গ্যামেট উৎপন্ন হয়েছিল, মেল বডিতে কি উৎপন্ন হয়েছিল, স্পার্ম উৎপন্ন হয়েছিল, আর ফিমেল বডিতে কি উৎপন্ন হয়েছিল, এগ। তো দেখো এই বহির্নিষেক কাদের দেখা যায়, বহির্নিষেক দেখা যায় মাছ, ব্যাং, এদের কিন্তু দেখা যায় বহির্নিষেক। যে মেল ফিশ, এ কী করলো, তার স্পার্মটা জলের মধ্যে রিলিজ করে দিল, ফিমেল ফিশও কী করলো, তার এগটা জলের মধ্যে রিলিজ করে দিল। তারপর এই যে জলের মধ্যে কিন্তু ওটা ওদের দেহের বাইরে, মাছের দেহের বাইরে কী করলো, স্পার্ম অ্যান্ড এগ মিলে তৈরি হলো কি, জাইগোট।
তাহলে দেখো এই জাইগোট, এই যে নিষেক, এটা কোথায় ঘটছে? দেহের বাইরে ঘটছে। মাছ কি করলো? স্পার্ম রিলিজ করলো, আর ফিমেল যে ফিশ সে কী করলো? এগ রিলিজ করলো। তারপর সেই জলের মধ্যে কিন্তু স্পার্ম অ্যান্ড এগের যে ফিউশন সেটা কিন্তু মধ্যে ঘটলো। এটা হলো জাইগোট। এটা কি ওদের বডির বাইরে হলো, এটা হলো বহির্নিষেক। আর এবার আসছি আমরা ইন্টারনাল ফার্টিলাইজেশন, অর্থাৎ অন্তর্নিষেক। এক্ষেত্রে কী হয় দেখো, এগ ছিল, এগ কোথায় থাকে? ফিমেল বডিতে থাকবে। এগ কোথায় আছে? ফিমেল বডি। ফিমেল বডি, দেখো ফিমেল বডিতে এগ আছে। স্পার্ম, স্পার্ম কি হলো? দেখো স্পার্ম কি হলো? ফিমেল বডির মধ্যে গিয়ে এগকে ফার্টিলাইজ করলো। তাহলে এই ফার্টিলাইজেশন কোথায় হবে? ফিমেল বডির মধ্যে। বোঝা গেল? অন্তর্নিষেক মানে ভেতরে হচ্ছে। তাহলে কোথায় হচ্ছে এই নিষেকটা? ফিমেল বডির মধ্যে। এগ কোথায় থাকে? ফিমেল বডির মধ্যে। স্পার্মটা গিয়ে কী করলো? এই এগকে ফার্টিলাইজ করলো। এটা কোথায় ঘটবে? ফিমেল যে বডি তার দেহের মধ্যে কিন্তু এই ইন্টারনাল ফার্টিলাইজেশনটা ঘটবে। তাহলে কি হলো? ফিমেল বডির মধ্যে কি উৎপন্ন হলো? জাইগোট। তাহলে দেখো এখানে এই ক্ষেত্রে কী হয়েছিল? জাইগোটটা ফিমেল বডির মধ্যে উৎপন্ন হলো। আর এই ক্ষেত্রে জাইগোটটা কোথায় উৎপন্ন হলো? যে এদের দেহের বাইরে হলো, জলের মধ্যে কিন্তু জাইগোট উৎপন্ন হলো। আচ্ছা, আর একটা ব্যাপার তোমাদের জানতে হবে। ওভিপেরাস, ওভিভোপেরাস আর ভিভিপেরাস কি সেটা দেখো এবার। এটা বুঝছি আমি। প্রথম আসছি ওভিপেরাস। দেখো এই ওভিপেরাস ব্যাপারটা কি? যে সমস্ত প্রাণী ফার্টিলাইজ এগ বা আনফার্টিলাইজ এগ কি করে? প্রসব করবে। প্রসব করবে। ভালো করে বুঝে দেখো ব্যাপারটা কি হচ্ছে। কিছু কিছু প্রাণী, যেমন পাখির কথা ধরো, পাখির ক্ষেত্রে কি হয়? এগ আর যে স্পার্ম ওটা কিন্তু ওই যে ফার্টিলাইজেশন ওটা কিন্তু ওদের দেহের মধ্যেই ঘটে। কোথায় ঘটে? দেহের মধ্যেই ঘটে। তাহলে দেহের মধ্যে ঘটলো, ফার্টিলাইজেশন হলো, ওই কি হলো? জাইগোট উৎপন্ন করলো। তারপর ওরা কি করলো? যে জাইগোট উৎপন্ন করলো ওটা কি করলো? প্রসব করে দিল, লে করলো। কি করলো? ওটা ছিল ওর মধ্যে কিছু কি ফুড দিয়ে দিল, তারপর কি করলো? ওরা ডিমটাকে প্রসব করে দিল। এবার যে ওদের যে ভ্রূণ উৎপন্ন হবে সেটা কিন্তু ওদের দেহের বাইরে ঘটবে। এটাই হলো কি? অভিপেরাস। আর কার কথা বললাম? দেখো কিছু কিছু মাছের কথা বললাম। মাছের দেহে কী হচ্ছে? ওদের যে এগ, ওদের এগটা কিন্তু আনফার্টিলাইজ। ওরা কিন্তু এগটাকে দেহের বাইরে বার করে দিচ্ছে। তারপর দেহের বাইরে কিন্তু ওদের ফার্টিলাইজেশন যে প্রসেস সেটা কিন্তু হবে। তাহলে দেখো এই দুটোকেই আমরা বলবো ওভিপেরাস। যাদের ফার্টিলাইজেশন দেহের মধ্যে ঘটেছে তারপর ডিমটা লে করেছে তারাও ওভিপেরাস, আর যারা কি হয় আনফার্টিলাইজ যে এগ লে করেছে তারাও কিন্তু ওভিপেরাস। তাহলে ওভিপেরাসটা বোঝা গেল। দ্বিতীয় আসি ভিভিপেরাস। ভিভিপেরাসের ক্ষেত্রে কি হয় দেখো, যে ফিমেল বডির মধ্যে কি বললাম? ফিমেল যে বডি কি ছিল? এগ ছিল। স্পার্ম গিয়ে কী করলো? তাকে ফার্টিলাইজ করলো। জাইগোটটা কোথায় উৎপন্ন হলো? ফিমেল বডির মধ্যেই কিন্তু জাইগোট উৎপন্ন হলো। এই যে জাইগোট এটা কিন্তু ফিমেল বডির মধ্যেই থাকবে। কোথায় থাকে এটা? ফিমেল যে জরায়ু আছে মধ্যেই থাকলো, এখানেই কিন্তু এ বৃদ্ধি লাভ করবে। তাহলে বোঝা গেল ভিভিপেরাসের ক্ষেত্রে। এক্ষেত্রে কি হয়? ভ্রূণ মাতৃদেহে এখানে যে প্লাসেন্টা আছে সেই প্লাসেন্টা থেকেই কিন্তু পুষ্টি সংগ্রহ করে। তাহলে এদেরকে আমরা বলবো ভিভিপেরাস। এটা কি? মানুষ। মানুষ হলো ভিভিপেরাস। আর কি? গরু। চলো এবার আমরা আসি ওভিভোপেরাস। 3 নম্বর আমরা আসি ওভিভোপেরাস। এই ওভিভোপেরাসটা কি এবার আমাদের জানতে হবে। দেখো এটা কিন্তু তিমির দেখা যায়। এক্ষেত্রেও কি হয়? ফিমেল বডির মধ্যেই কি হলো? জাইগোট উৎপন্ন হলো। তারপরে এরা কি করলো? এই জাইগোটের মধ্যে দিয়ে দিল কিছু ফুড দিয়ে দিল।
ইনপুট দিয়ে এগ তৈরি করলো। এগটা কিন্তু এদের দেহের বাইরে বেরিয়ে আসে না, ওরা ওই এগে প্রোটেকশানের জন্য, যে বাইরে বেরিয়ে এলে কি নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ওরা কী করলো, ওদের দেহের মধ্যেই এগটা বড় হতে থাকে। ঠিক আছে, অনেকটা কি ভিভিভেরাসের মতো। কিন্তু ভিভিভেরাসের ক্ষেত্রে কী হয়েছিল, যে ভ্রূণটা কোথা থেকে খাদ্য নিত, যে প্লাসেন্টা আছে মাতৃদেহ থেকেই কিন্তু নিত, মায়ের দেহ থেকেই কিন্তু পুষ্টি সংগ্রহ করতো। কিন্তু এক্ষেত্রে একটা মাতৃদেহেই আছে, কিন্তু মাতৃদেহ থেকে কিন্তু পুষ্টি সংগ্রহ করছে না, আগেই কিন্তু ও কী করে দিয়েছে, ওর যে বৃদ্ধির জন্য কিছু খাদ্যকে দিয়ে দিয়েছে, সেটাই এখানে আছে। পরে কী করলো, একদম এটা একটা বাচ্চা তিমি হয়েই কিন্তু বেরোবে। বোঝা গেল তাহলে ওভিপেরাস, ভিভিপেরাস আর ওভিপোপেরাস কি, সেটা কিন্তু বোঝা গেল। এবার দেখো, গ্যামেটের আকৃতি অনুযায়ী কিন্তু সিনগ্যামি 4 প্রকার হয়, সেটা একটু তোমাদের বলে দিই। 1 নম্বর কি, আইসোগ্যামি। আইসোগ্যামি কি, যখন দুটো গ্যামেটই কিন্তু একই রকম দেখতে, তুমি কোনটা মেল কোনটা ফিমেল কিচ্ছু বুঝতে পারবে না, কোনটা মেল গ্যামেট আর কোনটা ফিমেল গ্যামেট তুমি কিন্তু বুঝতে পারবে না। দুটো গ্যামেটই একই রকম দেখতে, হুবহু এক, আকৃতিতেও এক, দেখতেও এক, একদম এক, তখন আমরা তাকে বলবো আইসোগ্যামি। একটাকে আমরা প্লাস ধরে নেবো, একটাকে ধরে নেবো মাইনাস। দ্বিতীয়তে চলো, দ্বিতীয় হলো অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি অ্যানাইসোগ্যামিতে কী হয়, দেখতে একই, কিন্তু আকৃতিতে আলাদা। একটা হয় তুলনামূলকভাবে একটু ছোট, আর একটা হয় একটু বড়। যেটা ছোট সেটাকে আমরা কি বলবো, মাইক্রো। এটা হলো মাইক্রোগ্যামেট। আর যেটা বড় সেটা হলো ম্যাক্রোগ্যামেট। ম্যাক্রোগ্যামেট বোঝা গেল। 3 নম্বরে আসি। 3 নম্বর হলো উগ্যামি। উগ্যামি, দেখো উগ্যামির ক্ষেত্রে কি হয়, দেখো এক্ষেত্রে একটা গ্যামেট একদম কি হবে, নিশ্চল, মানে কি এর দেখো ফ্লাজলা নেই, চলতে পারবে না, এটাকে আমরা ধরবো এগ। আর একটা কি হবে, যেটার ফ্লাজলা আছে, যেটা চলাচল করতে পারে, সেটাকে আমরা ধরবো স্পার্ম। বোঝা গেল তাহলে। আর একটা ব্যাপার হয় হলোগ্যামি, এটাও জেনে রাখো। 4 নম্বর হলোগ্যামি। হলোগ্যামির কথা বলছি, দেখো ওদের তো কি, ওরা তো এককোষী। ও যে দুটো সেল, ইস্টের কথা ভাবো, ইস্ট কি, ইস্ট এককোষী বলেছিলাম, ইস্ট একটা ফাঙ্গাস, এককোষী। ওদের ক্ষেত্রে কী হবে, ওরা যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, কিন্তু ওদের যে হোল বডি কিন্তু যে সেক্সুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করবে, সেটা হলো হলোগ্যামি। গোটা বডিটাই, ওদের তো এককোষী, ওদের বডি মানেই তো ওদের একটি সেল, ওদের একটি সেল মানেই তো পুরো বডিটা। তাহলে বোঝা গেল হলোগ্যামি কি। আমাদের ফার্টিলাইজেশন কিন্তু কমপ্লিট হলো। এবার আমরা পড়বো কি, পোস্ট ফার্টিলাইজেশন। পোস্ট ফার্টিলাইজেশন মানে নিষেকের পর কি ঘটনা ঘটছে। দেখো কি হয়েছে, জাইগোট উৎপন্ন হয়ে গেছিল। এবার দেখো এই যে জাইগোটটা কি হবে, জাইগোট কি হয়, 2n। উন্নত প্রাণীদের দেহ কিন্তু 2nই। যারা উন্নত তারাও কিন্তু কি হয়, ডিপ্লয়েডই হয়। তো তাদের ক্ষেত্রে কি হলো, জাইগোটের পর মাইটোসিস হচ্ছে, সমবিভাজন হতে হবে। মিওসিস হয়, কি হয়ে যাবে, ক্রোমোসোম সংখ্যা তো অর্ধেক হয়ে যাবে, হওয়া যাবে না, সেই জন্য কি হয়, মাইটোসিস হয়। এর মাধ্যমে কি হলো, মরুলা হলো। মরুলা 16টা যে সেল উৎপন্ন হলো, তাকেই আমরা একত্রে কি বলি, মরুলা। 16টি সেল। ঠিক আছে, মরুলার পর কি তৈরি হলো, ব্লাস্টুলা। তারপর কি তৈরি হলো, ভ্রূণ। বোঝা গেল, 2n, সবই কিন্তু 2n। বোঝা গেল তাহলে। পোস্ট ফার্টিলাইজেশনের পরে কি হলো, জাইগোটটা কি হলো, মাইটোসিসের মাধ্যমে কিন্তু ডিভাইড করে আস্তে আস্তে কি হলো, একটা ভ্রূণ থেকে একটা বেবি। এটাও 2n। এটা হলো যারা উন্নত তাদের, এটা কারদের, এটা যারা উন্নত, এটা উন্নত দেহে কিন্তু এটা ঘটলো। আচ্ছা, যারা অনুন্নত তাদের কি হয়, দেখো যারা অনুন্নত তাদের কি হয়, এই যে পোস্ট ফার্টিলাইজেশনের পরে, মানে এবার নিষেকের পর তাদের কি হয়, জাইগোট উৎপন্ন হয়।
তাদেরও কি জায়গাটা কী হয় বলেছিলাম, 2n কিন্তু হয়, 2n হয়। তাদের গ্যামেট কীভাবে হয়েছিল, মিওসিসের মাধ্যমে হয়েছিল না, n। তো তাদের কি হয়ে গেল, জায়গাটা 2n হয়ে গেল, কিন্তু তাদের যে মেন থ্যালাস সেটা কি বলেছিলাম, সেটা তাদের হ্যাপ্লয়েড n। তো এক্ষেত্রে কী হবে, সেখানে তাদের দেখো মাইটোসিস হয়েছিল, মিওসিসটা হচ্ছে কিন্তু তাদের এই জায়গাটাতে, মিওসিস এখানে মিওসিস হচ্ছে, তবেই তো মেন বডি আসবে, ওদের থ্যালাস তো n, এখানে জায়গাটা ছিল কি 2n, তাহলে কি হয়ে গেল, মিওসিসের মাধ্যমে ওরা কী করলো, ডিভাইডেড করে কি আসলো, n আসলো। এবার যে n এলো এটা কিন্তু এবার সমবিভাজনের মাধ্যমে যে মেন থ্যালাস সেটা উৎপন্ন করবে, এটা অনুন্নতদের আর এটা হলো উন্নতদের। তাহলে পোস্ট ফার্টিলাইজেশন কমপ্লিট হলো। পরের দিন আমরা কনজুগেশনের মাধ্যমে কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে সেটা কিন্তু আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।